খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী, দিনে দিনে ভাষায় দিনের তরিখানি। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাই। আজকেও প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের বিষয়বস্তু, আমাদের তথ্য অবশ্যই থাকছে, তার সঙ্গে থাকছে অবশ্যই সেই গান যা আমাদের মন, আমাদের প্রাণ ছুঁয়ে যায় এবং যত সময় এগোয় তত নতুন করে যেন নিজেদের চিনতে শিখি, নিজেদের অনুভূতিগুলোকে জানতে শিখি বিশ্বকবি রবীন্দ্রনাথের হাত ধরে। আজকেও প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা আবারও প্রবেশ করলাম তেমনই কিছু অনুভূতি, তেমনই কিছু আমার আপনার মনের কথা নিয়ে এবং অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথের সংবেদনশীল মনের চিন্তাভাবনা নিয়ে আজ আমাদের পথ চলা। সঙ্গে রয়েছেন অবশ্যই শুভময়, অনেক সুপ্রভাত, স্বাগত। সুপ্রভাত। রয়েছেন তবলায় স্বাগতম দাকে, সুপ্রভাত, স্বাগত। কিবোর্ড এবং অবশ্যই পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত, স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ গান দিয়েই। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, সেই গানের টানে পারো না আর রইতে দূরে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি সম। লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি সম। বাহির হয়ে এসো তুমি অন্ধকারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায়
আজকে যে বিষয়বস্তু, আমরা সেই বিষয়বস্তুতে শুরুতেই যাচ্ছি। আজকে বিষয়বস্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও রবীন্দ্রনাথ। শ্রদ্ধেয় নন্দগোপাল সেনগুপ্তের তথ্য নিয়েই আমাদের আজকে এগিয়ে চলা। 1939 সালের শেষের দিকে, এই বছরের একদম শেষের দিকে, সেই জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের পরে যে স্বাক্ষরিত সন্ধি শর্তগুলি ছিল সেগুলিকে লঙ্ঘন করা শুরু করে তারা হঠাৎ করে পোল্যান্ডকে আক্রমণ করে বসলো। স্বভাবতই ইংল্যান্ড এবং ফ্রান্স একযোগে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং এই যুদ্ধ দেখতে দেখতে দাবানলের আকার নিল, যা ছড়িয়ে পড়ল গোটা ইউরোপ জুড়ে। একদিকে যেমন দেখলাম আমরা পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, যুগোস্লোভিয়া, অন্যদিকে আবার তার পাশাপাশি নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স, একে একে এই দেশগুলিকে পরাজিত বা পরাহত করল জার্মানি এবং দেখতে দেখতেই উত্তর আর দক্ষিণ ইউরোপে তাদের আধিপত্য বিস্তার করে ফেলল। এই সময়তেই হিটলারের দূত হিসেবে জার্মানি থেকে এলো এখানে রুডলফ হেসে। তার আসার চিন্তাভাবনা একটি কারণে ইংল্যান্ডে সে পা রাখলো রাশিয়াকে হারানোর জন্য, ইংল্যান্ডকে একযোগে নিয়ে লড়াই করবে বলে। যদিও এই স্বপ্ন বা এই সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছিল হিটলারের পক্ষ থেকে সেটা সফল হয়নি। পরবর্তীকালে হিটলার একা নিজে জার্মানির হয়ে সে কিন্তু রাশিয়াকে আক্রমণ করে বসে এবং প্রথমটা হঠাৎ করে আক্রমণকে সামাল দিতে পারেনি রাশিয়া, যদিও পরবর্তীকালে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং জার্মানিকে পরাজিত করে রাশিয়া। আজকে আমরা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং রবীন্দ্রনাথের প্রসঙ্গে এলাম, কারণ আমি আজকে শুরুতে একটি কথা বলেছি, আমরা পথ চলি অনুষ্ঠানে নিজেদের অনুভূতিগুলোকে নতুন করে যাচাই করা, নতুন করে দেখা, ভাবা, আর রবীন্দ্রনাথের সংবেদনশীল মনের সঙ্গে পরিচিত হওয়া। তাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে রবীন্দ্রনাথের যোগসূত্র এখানেই। তার এই সংবেদনশীল মন কতটা আগে ভেবেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চিন্তাভাবনা, সেটা নিয়ে আমরা চেষ্টা করছি এগোনোর। আবার গানের পর ওই আসন তলের, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলের, ওই আসন তলের তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলের, ওই আসন তলের। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম ওহে চিরজনম অমন করে ভুলিও না গো, চিরজনম এমন করে ভুলিও না গো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলের, ওই আসন তলের।
দলের রব পিছে। স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। আমি তোমার যাত্রী দলের রব পিছে। স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে ধে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধে। আমি কিছু, ওহে আমি কিছু চাইব না গো, রইব চেয়ে। আমি কিছু চাইব না গো, রইব চেয়ে। সবার শেষে যা বাকি রয় তাহাই লব। সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলের, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলের, ওই আসন তলে। যুদ্ধের প্রথম দিকে ইংল্যান্ড এবং ফ্রান্সের সহায়ক হিসেবে যোগ দিল আমেরিকা, এবং আক্রান্ত রাশিয়া আপৎকালীন ব্যবস্থা হিসেবে সেই সময় সেও যোগ দেয় তাদের সঙ্গে। অন্যদিকে এশিয়াতে আমরা দেখি জাপান, জার্মানি এবং ইটালির সঙ্গে যোগ দিয়ে তারাও যুদ্ধে নামে, এবং ধীরে ধীরে আমরা দেখতে পাই এশিয়ার দক্ষিণ এবং পূর্বে যে দ্বীপময় অঞ্চলগুলি ছিল সেগুলো একের পর এক তারা দখল করতে শুরু করে। স্বাভাবিকভাবেই একটা ভীতি ছড়িয়ে পড়ে যে আগামী আক্রমণের জায়গা কিন্তু ভারতবর্ষ, এবং খুব শীঘ্রই সেই ভারতবর্ষে থাবা বসতে চলেছে। সেই সময়ই পারমাণবিক বোমার আঘাতে মুখ থুবড়ে পড়ে জাপান এবং যুদ্ধ আপাত থামে। সেই সময়ে এশিয়া, আফ্রিকার মতো বড় এবং ছোট দেশগুলো এক এক করে স্বাধীনতা পেতে শুরু করে, এবং এই সময়তেই জার্মানি দুটো ভাগে ভাগ হয়, একটা পূর্ব জার্মানি, একটা পশ্চিম জার্মানিতে। আর স্বাধীনতার শর্ত হিসেবে ভারতবর্ষ থেকে ভাগ হতে হলো পাকিস্তানকে। যদিও পরবর্তীকালে পাকিস্তান তার গৃহযুদ্ধে জড়িয়ে গিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেল এবং বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেল। এটা একটা বিশাল বড় পথ চলা, এবং সেই সময়ে টুকরো টুকরো করে সেই পরিস্থিতি, তৎকালীন রাজনৈতিক অবস্থান এবং সেই মুহূর্তগুলোকে আমরা কিন্তু ধরে রাখতে পারি। কারণ ধরে এই জন্য রাখতে পারি, যতদিন রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন, 1941 সালের তার জীবনাবসান হয়, তিনি এই যুদ্ধের যুদ্ধ শুরুর 2 বছর উনি দেখেছিলেন এই যুদ্ধকে, এবং তার অনেক আগের থেকে তার আভাস তিনি তার প্রবন্ধে, তার রচনাগুলিতে, তার কবিতায় তিনি কিন্তু রেখে গেছেন। তাই আমরা বলতে পারি সেই সময়ে বা সমকালীন যে পরিস্থিতি, তার কিছু আভাস কিন্তু আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের রচনা থেকে পাই। আসছে আবারও গানের পর। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে
আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো দুন্দুভিতে হলো রেখার আঘাত শুরু বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 দুন্দুভিতে হলো রেখার আঘাত শুরু বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে যদি না যদি পাই নাই বা দেখি ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো 1939 সাল থেকে 1947 সাল এই যে বছরগুলি এই বছরগুলির ঘটনা প্রবাহ আমরা একের পর এক দেখি। এরই মাঝখানে 1941 সালে একটু আগেই বললাম জীবনাবসান হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি স্বাভাবিকভাবেই যুদ্ধের ক্রম নীতি, তার হিংসা পরায়ণতা, সকরুণ পরিণতি কোনোটাই দেখে যেতে পারেননি। কিন্তু কি অদ্ভুতভাবে তিনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন বলে, তার সংবেদনশীল মন ছিল বলে বহু আগে তিনি জানতেন এবং তার আভাস তিনি তার রচনায় রেখে গিয়েছিলেন যে এই যুদ্ধ সামান্য যুদ্ধ হবে না, এটি আবারও বিশ্বযুদ্ধের রূপ নেবে এবং প্রচুর রক্তক্ষয় হবে, প্রচুর মানুষের প্রাণ নাশ হবে। আমরা সেটাই কিন্তু পাই। এবং রবীন্দ্রনাথ কথাও বলেছিল যে এই উন্মত্ত দানবিকতার দাপট নিরস্ত হবে একদিন পৃথিবী থেকে, শুভবুদ্ধির নির্মল আকাশে আবার চোখ মেলবে সাধারণ মানুষ। তাই তো তিনি সাধারণ মানুষ নন, তিনি ঋষিতুল্য, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার। সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। সুমন, একটা অসম্ভব ভালো অনুষ্ঠান, মানে মর্মগ্রাহী, মর্মস্পর্শী, আর এত ভালো করে আপনি এটার উপস্থাপনা করছেন যে সাধুবাদ তো জানাতেই হয়, এবং সেটাও যথেষ্ট নয়। আর শিল্পী যে গানগুলো আজকে নির্বাচিত করে নিয়ে এসছেন, নির্বাচন করেছেন, সেগুলো এই প্রেক্ষিতে এত যথোপযুক্ত। একদিকে বিশ্বের যখন দামামা, যখন ওই রকম ভয়ঙ্কর পরিস্থিতি, বিশ্বযুদ্ধ, তখন ভারত তার
সনাতন চিন্তাধারা, তার অধ্যাত্মবাদ। রবীন্দ্রনাথের প্রতিটি ছত্রে আরো অনেকে লিখেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন পুরোধা, এবং তার প্রত্যেকটি গানে ছত্রে তিনি যেভাবে ভারতের নিজস্ব তার আধ্যাত্মিকতায়, তার চিন্তাধারায় ব্যক্ত করেছিলেন, প্রত্যেকটি গানের মধ্যে দিয়ে সেইটা এত সুন্দর করে একদিকে শান্ত অধ্যাত্মবাদ, সনাতন চিন্তা, ভারতের নিজস্ব সংস্কৃতি, আর একদিকে যুদ্ধের উত্তাল পরিস্থিতি, দুটোর যে সিনক্রোনাইজেশন হচ্ছে না, অদ্ভুত। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, এই আগুন জ্বালাটা, এই কবিতাটা যথেষ্ট। এটার জন্য কোনো বিরাট যুদ্ধ, বিরাট একটা যুদ্ধক্ষেত্রের দরকার হয় না। এটাই মানুষের মনে একটা অসম্ভব রকম বিপ্লবী যুদ্ধ, একটা তার ভেতরের যে প্রেরণা, সেটাকেই বাইরে বের করে আনে। সমস্ত পরিস্থিতিটাই খুব সুন্দরভাবে আপনারা উপস্থাপনা করছেন, শিল্পীকে, আপনাকে, এবং নতুন আমার কোনো আর আলাদা করে বলার কিছু নেই। আর গানগুলো যা হচ্ছে খুবই সুন্দর, আমরা এটাকে খুবই ভালোভাবে আস্বাদন করছি, এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। শুভ সকাল, সুপ্রভাত আপনাদের সবাইকে। অনেক অনেক ভালো লাগলো, ভীষণ। আপনি তো আমাদের সঙ্গে সবসময়ই থাকেন, অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, অনুষ্ঠান শোনেন এবং অনুষ্ঠানে ফোনও করেন। তো আপনাদের মন অবধি, আজকে আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, অনুভূতিগুলো নতুন করে যাচাই করে দেখা এবং রবীন্দ্রনাথের সংবেদনশীল মনের সঙ্গে পরিচিত হওয়া, এটার একটা প্রচেষ্টা মাত্র আমাদের। তো সেটাতে যে সাড়া দিচ্ছেন আপনারা, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা এখান থেকে কুর্নিশ করি আপনাদের। আমরা পথ চলছি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রবীন্দ্রনাথ, বলবো রবীন্দ্রনাথের চোখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আভাস আমরা যা পেয়েছি তার রচনাগুলিতে। আবারও আসছি আমরা এই অনুষ্ঠানে, এই তথ্য নিয়ে আমরা ফিরছি আবার একটা গানের পরে। অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। সে কি তোমার মনে আছে, তাই সুধাতে এলেম কাছে, রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকলখানে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ নেভামোর বাতায়নে, স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে। ঘুম ভেঙে তাই শুনি যবে বৃষ্টি ধারার ঝড়ো ঝরে, ঝাউ বাগানের মরমরে, ভিজে মাঠ
হঠাৎ সেই কথা সব মনে আনে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। কবে তোমার কানে কানে কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঋষি তুল্য ছিলেন। ঠিক আমি একটু আগেই বলছিলাম, যেমন তিনি অনেক আগেই দেখেছিলেন বিশ্বযুদ্ধের রূপ। যুদ্ধ শুরুর 2 বছর তিনি বেঁচে থাকলেও, অন্তিম সময় না দেখলেও, তার বহু আগে তিনি সেই সময়কে তার উপলব্ধি শক্তিতে এনেছিলেন। সেই সময়কে তার রচনায়, তার লেখনের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। পাশাপাশি অবশ্যই প্রতিবাদও করেছিলেন। এবং রবীন্দ্রনাথ কখনোই শুধুমাত্র ঋণাত্মক চিন্তাভাবনা নিয়ে মানুষকে ভয় পাওয়াননি বা আতঙ্কিত করেননি, বরং পাশাপাশি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথকে ধনাত্মক চিন্তাভাবনাতেও থাকতে দেখেছি। তাই তিনি একাধারে যেমন বলেছেন, এ যুদ্ধ এ সামান্য যুদ্ধ নয়, এ যুদ্ধ বিশ্বযুদ্ধেরই আকার নিতে চলেছে, পরিবেশ পরিস্থিতি সমকালীন অবস্থান যা বলছে। পাশাপাশি কিন্তু রবীন্দ্রনাথ কথাও বলেছেন যে হ্যাঁ, একদিন এ যুদ্ধ থামবে, রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হবে, শুভবুদ্ধির উদয় ঘটবে, মানুষ আবার বাঁচবে, আবার সে প্রশ্বাস নেবে নির্মল আকাশে, সুন্দর বাতাসে। কারণ তিনি রবীন্দ্রনাথ ছিলেন। তবে হ্যাঁ, এটা একদম বাস্তব বিষয়, মানুষকে জাগরিত করা একমাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমরা পাই, যে শুধু লেখনীকে অস্ত্রস্বরূপ তিনি ব্যবহার করেছিলেন মানুষের মনকে শক্ত করার জন্য, লড়াই করার মানসিকতা বা লড়াকু মন তৈরি করার জন্য। যেমন তিনি নিজে ছিলেন, তেমন তিনি চেয়েছিলেন তার এই আভাস বা এই অনুভূতি গোটা ভারতবাসীর মধ্যে ছড়িয়ে যাক, এবং অনেকটাই তিনি সফল হয়েছিলেন। আজও হচ্ছেন, এত বছর পেরিয়েও আমরা তাকে স্মরণ করে চেষ্টা করি আমাদের সেই ধনাত্মক মানসিকতাকে জাগরিত করার। আবারও আসছি আমরা গানের পর। একটা ফোন নিয়ে শুভময় আসি আমরা। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ, নমস্কার দাদা। সুপ্রভাত শুভময়। সুপ্রভাত। এবং আজকে দেবাশিস বাবু, স্বাগতম বাবুকে সুপ্রভাত জানিয়ে সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। শুভময়, খুব ভালো লাগলো সকালবেলায় সুন্দর গান দিয়ে শুরু করলে। যাই হোক ম্যাডাম, অসম্ভব সুন্দর তথ্য বলছেন এবং সাবজেক্টটাও ভীষণ ভালো, যার জন্য একটু আলোকপাত করার ইচ্ছা হলো। এবং সাবজেক্টের মধ্যেই আমার একটা গানের অনুরোধ থাকবে, সেটা যদি করতে পারি শুভময় খুব ভালো লাগবে। দেখুন, আপনি বিশ্বযুদ্ধ নিয়ে বলছেন, আমি ওদিকটায় যাব না। কবি এই সময় আক্রমণকারী ফ্যাসিবাদের নিন্দা করে যে শুধু ক্ষান্ত হয়েছেন তা নয়, বিশ্ব শান্তির বরকন্দাজের ভূমিকাতেও তিনি কিন্তু অবতীর্ণ হয়েছিলেন। দেখুন, সচেতন পাঠকরা স্মরণ করতে পারেন, ন্যায়দণ্ড কবিতায় লিখেছিলেন কবি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তাই যেন তৃণ সমদেহে দহে। দেখুন, জাপানের সৈন্যরা বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে চীনের উদ্দেশ্যে রওনা দিল চীন জয়ের। কবি সেই সময় লিখলেন 1937 সালে বুদ্ধং শরণাং গচ্ছামি। যদিও তার আগে মুসলিনের নিমন্ত্রণ গ্রহণ করে কিছু বিতর্কিত অবস্থার মধ্যে কবি পড়েছিলেন, সেটা নিয়ে আপনি আলোচনা করবেন। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানব জাতির ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়। যুদ্ধের মূল কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহামন্দার অভিঘাত। কারণ প্রথম বিশ্বযুদ্ধের আগে অর্থনৈতিক দিক থেকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এরাই কিন্তু সবচেয়ে শক্তিশালী ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে গেল এবং এখনো পর্যন্ত তাই আছে। ম্যাডাম, জার্মানি হিটলার সম্বন্ধে এক লাইন বলবো। দেখুন, আমৃত্যু জার্মান জনগণের উষ্ণ ভালোবাসা শ্রদ্ধা লাভ করতে চেয়েছিলেন, আর এখানেই ছিল তার চরম ভুল। হিটলার মারা গেলেন এবং রবীন্দ্রনাথ সেই সময় বিশ্বসভায় দিন দিন উজ্জ্বল হয়ে উঠলেন এবং সেই সময় একটি গান তিনি গাইলেন, ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে
জলের স্থলে বাজায় বাঁশি। কিন্তু ম্যাডাম, রবীন্দ্রনাথ রাষ্ট্রীয় প্রসঙ্গে কিন্তু নিজের সৃষ্টির বৃত্তের মধ্যে গুরুত্ব দিতে চাননি, একথা তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। বিশ্বযুদ্ধের রক্তস্রোত দেখেছেন রবীন্দ্রনাথ। যুদ্ধের ঘটনা তাকে বিচলিত, বিমর্ষ, ভারাক্রান্ত করে তুলেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি বললেন, আজ যে রক্তস্রোত প্রবাহিত হয়েছে সে যেন ব্যর্থ না হয়, রক্তের বন্যায় যেন পুঞ্জীবিত পাপ ভাসিয়ে নিয়ে যায়। যখনই পৃথিবীর পাপ স্তূপাকার হয়ে ওঠে তখনই তো তার মার্জনার দিন আসে। ব্যক্তিগত চিঠিপত্রে প্রমাণ আছে যে বিশ্বযুদ্ধের গতি প্রকৃতির দিকে লক্ষ্য রাখতেন রবীন্দ্রনাথ, এবং বেলজিয়ামের উপর যে জার্মানির হামলা, এটাকে তিনি অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। দেখুন, জার্মানিতে 1933 সালে রাষ্ট্রপ্রধানের পদ অধিকৃত হলো হিটলারের দ্বারা, এবং ফ্যাসিবাদের উপর তার আগেই ঘটলো হিটলারের শাসন এবং তার আগ্রাসী আক্রমণাত্মক পরিস্ফুট হলো। কিছুদিন পর থেকে বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা সংঘবদ্ধ হতে শুরু করলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং ভারতের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন 1935 সালে এবং 1936 সালে। এবং 1936 সালে কিন্তু রবীন্দ্রনাথ তার বাণীও পাঠিয়েছিলেন, এবং তারপরে ফ্যাসিবাদের বিরুদ্ধে কয়েকটি কবিতাও লিখেছিলেন। প্রথমটি অমৃত 1936 সালে, এবং রাশিয়া থেকে 1930 সালে ফিরে এসে 6 বছর পরে লিখলেন ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও পুঁজিবাদের আতিশয্যের বিরুদ্ধে কিছুটা হলেও রাশিয়া যে প্রতিশোধ করেছিল সেটা তার ভালো লেগেছিল। তারপর লিখলেন 1937 সালে আফ্রিকা। এবং আফ্রিকা মহাদেশে বিগত শতাব্দীগুলোতে যে অত্যাচার ও শোষণ চলছিল তার পূর্বপরতা এই কবিতার কিন্তু একটা বিষয় ছিল। খুব ভালো লাগছে আপনাদের আলোচনা, আমি শুনে যাচ্ছি, এগিয়ে চলুন আপনি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আশিস দা, খুব সুন্দর তথ্য দিলেন, একদম বাস্তব বিষয়। এত সুন্দরভাবে বললেন যে কেন রবীন্দ্রনাথের মনের ভেতরে অস্বস্তি, কষ্ট পুঞ্জীভূত হয়েছিল, এবং সেখান থেকে লড়াই করার মানসিকতা তৈরি করেছিলেন মানুষের মনের মধ্যে। আমরা আবারও আসছি গানের পর। ওই আশিসদার গান, যে গানটির কথা বললেন সেই গানটি ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি, ভালোবাসি 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 ভালোবাসি। এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি 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 ভালোবাসি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখি 1939 সালে, এবং 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের থেকে বিপর্যয়ের আভাস কিন্তু আমরা পাই। এই বিপর্যয় অবশ্যই ছিল হিটলারের শাসনে আসা। 1930 সালে হিটলার শাসনে এলো জার্মানিতে, এবং 1918 সালের সমস্ত প্রথম বিশ্বযুদ্ধের চুক্তিগুলো বা সন্ধি শর্তগুলো এক এক করে লঙ্ঘন করা শুরু করলো হিটলার। এবং সেই সময়ের যা পরিস্থিতি তৈরি হয়েছিল, যা আবহাওয়া তৈরি হয়েছিল, তা কিন্তু লক্ষ্য এড়ায়নি রবীন্দ্রনাথের। এবং এই পরিস্থিতির উপর নজরও রেখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। তার জন্য তিনি এই অনুভূতির মধ্যে থেকে তিনি আগামী ভবিষ্যতের যে বিপদের আশঙ্কা, সেটি কিন্তু প্রকাশ করেছিলেন তার প্রবন্ধে। তিনি লিখলেন আফ্রিকা, একটু আগে আশিস দা আফ্রিকার উল্লেখ করেছিলেন, তা বিখ্যাত কবিতা আফ্রিকা। এই সময়তেই স্কুলের এক ছাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথের সামনাসামনি হন। তখন স্বাভাবিকভাবে বিশ্বকবিকে সামনে থেকে দেখে তার অটোগ্রাফ সে চেয়ে বসে। রবীন্দ্রনাথ তাকে বিমুখ অবশ্যই করেন, কারণ আমরা জানি সব শিশুদেরই সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ, তাদের সবসময়ই প্রাণের কাছে রাখতেন। তিনি অটোগ্রাফ তো দিলেন, কিন্তু শুধু অটোগ্রাফ দিলেন না, সেখানে লিখলেন কটি কথা। কি লিখলেন? বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, এর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। রবীন্দ্রনাথের যে কোনো মুহূর্তকে আমরা যদি বিশ্লেষণ করি, সে মুহূর্তগুলি বিশ্লেষণের মধ্যে থেকে আমরা তৎকালীন সময় এবং মানুষকে জাগরিত করার চিন্তাভাবনাকে প্রকটভাবে দেখতে পাই। সুপ্রভাত, কে আছেন? কথা বলতে চাই। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ নমস্কার। আমি সৌরিশ পোরেল বলছি। কোথা থেকে বলছেন? শালকিয়া হাওড়া থেকে। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। আমি সৌরিশ পোরেল বলছি শালকিয়া হাওড়া থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, টিভির ভলিউমটাকে মিউট করে দিন দাদা, হ্যাঁ, নাহলে একটা ফিডব্যাক আসছে। আপনি ফোনে শুনুন, বলুন। তা বলছি যে এই রবীন্দ্রনাথের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ সম্পর্কে আমি বলতে চাই। দ্বিতীয় যুদ্ধে রবীন্দ্রনাথের যে জ্বলে ওঠা বা অ্যাকচুয়াল যে যাকে বলে বিনার তারে কি বাজছে বা হৃদয়ে রবীন্দ্রনাথের অ্যাকচুয়ালি চেনা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কতখানি পরিমাণে মানব দরদী তিনি ছিলেন, সে বিষয়ে রবীন্দ্রনাথের পরিচয় সবচাইতে বেশি করে বোধহয় পাওয়া গিয়েছিল। হোল ওয়ার্ল্ড, বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথের পরিচয়টা সবচেয়ে বেশি সামনে এসেছিল যে কতখানি প্রগতিশীল ছিলেন এবং কতখানি মানবতাবাদী তিনি ছিলেন। এবং সেই প্রসঙ্গে ওনার সবচাইতে বেশি করে আমার যেটা মনে পড়ে, সভ্যতার সংকট প্রবন্ধটা উনি লিখেছিলেন, ক্রাইসিস ইন সিভিলাইজেশন। তার লাস্টে একটা গান আছে, ওই মহামানব আসে। আমি রিকোয়েস্ট করছি যে ওই গানটা যদি এখন গাওয়া হয়, ওই মহামানব আসে গানটা যদি গাওয়া হয়। আর দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রথম বিশ্বযুদ্ধের সময়ই কিন্তু ওনার ন্যাশনালিজম সম্পর্কে একটা অ্যান্টি বা স্কেপটিজম গড়ে উঠেছিল। কারণ ন্যাশনালিজম থেকে উনি দেখেছিলেন যে ইউরোপের মাটিতে উদ্ভূত একটা আদর্শ, যেটা ভারতীয় সামাজিক আদর্শের সাথে, ভারতবর্ষকে উনি তার জানতেন যে সমাজ নির্ভর মেনলি, এবং ভারতীয় সামাজিক আদর্শের সাথে অনেক গরমিল ছিল। এবং সেই ন্যাশনালিজমকে ব্যাপারে উনি একটা ওনার হি ওয়াজ এ আর্ডেন্ট অ্যান্টি ন্যাশনালিস্ট সিন্স দেন, যদিও বাট অ্যাট দি সেম টাইম হি ওয়াজ ভেরি মাচ ইন্টারন্যাশনালিস্ট, আন্তর্জাতিকতাবাদ, রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদ, এবং অ্যাজ এ আর্ডেন্ট অ্যান্টি ন্যাশনালিস্ট হি ওয়ান্টেড দ্য ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রাজ অ্যান্ড হি অ্যাডভোকেটেড ইন দ্য সেম ওয়ে। রবীন্দ্রনাথের এই যে চেহারাটা ন্যাশনালিজমের এগেইনস্টে এবং জাতীয়তাবাদী যে পন্থা, জাতীয়তাবাদী আন্দোলনের যে একান্ত ভারতীয় চেহারা, এর তিনি একান্ত বিরোধী ছিলেন। কারণ তিনি দেখেছিলেন যে এই চেহারাটা কিন্তু ভারতবর্ষকে বিশ্বের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, এবং ভারতবর্ষকে এবং মানুষকে এক হওয়ার পেছনে রবীন্দ্রনাথের যে আদর্শ, এটা বহু জায়গায় সমালোচিত হয়েছে। হাইডেলবার্গ ইউনিভার্সিটি নিয়ে তত্ত্ব আছে, আমি জায়গাটা পড়েছি। হাইডেলবার্গ ইউনিভার্সিটির যে তত্ত্বটা, সেই নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যাই হোক, তাই কিন্তু এটা অনেকে বাস্তব বলে স্বীকার করেছে, অনেকে, যাই হোক, সেই সমালোচনা সে অনেক গভীর আলোচনার ব্যাপার। যাই হোক, তা আমি এই নিয়ে একটু এই ওই মহামানব আসে গানটা যদি হয়, এটা অত্যন্ত প্রোগ্রেসিভ মনে হয় গানটাকে, এবং রবীন্দ্রনাথের যে আসল বিনায় যে কি সুর বাজছে এটা স্পষ্ট বেরিয়েছিল, যে রবীন্দ্রনাথকে কেউ অস্বীকার করতে পারেন না।
সেই গানটা যদি গাওয়া হয় আমি খুব রিকোয়েস্ট। ঠিক আছে, আমি দেখছি। অনেক ধন্যবাদ দাদা, একদম সত্যি কথা। রবীন্দ্রনাথ কিন্তু কোনোদিন বলেননি আমার ভারত আমার ভারতবাসী, চিন্তা আমার ভারতবাসী নেই, বরং রবীন্দ্রনাথ বলেছেন বিশ্বব্যাপী মানব সভ্যতার উন্নতি সাধন ঘটুক। এটাই তার সবসময় চিন্তা ছিল। স্বাভাবিকভাবেই তিনি এই জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন। সত্যি উনি আন্তর্জাতিকতাবাদের দিকেই এগিয়ে চলেছিলেন। আজ তাকে আমরা সেভাবেই পাই, তার সৃষ্টিগুলোকে আমরা সেভাবেই সংগ্রহ করি। ফিরছি আপনার গানের মাধ্যমে। কি পাইনি তারি হিসাব মিলাতে, মনোমোর নহে রাজি। কি পাইনি আজ হৃদয়ের ছায়াতে আলোতে, বাঁশরি উঠেছে বাজি। কি পাইনি তারি হিসাব মিলাতে, মনোমোর নহে রাজি। কি পাইনি ভালোবেসেছি এই ধরনী রে, ভালোবেসেছি ভালোবেসেছি এই ধরনী রে, ভালোবেসেছি। সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তে দক্ষিণ সমীরে ধরেছে আমারি সাজি। কি পাইনি নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে সাধনা। নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে সাধনা। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার। সুর তো ভুলে গেছিল বারে বার, মনে পড়ে তাই আজি। কি পাইনি তারি হিসাব মিলাতে, মনোমোর নহে রাজি। কি পাইনি আজ হৃদয়ের ছায়াতে আলোতে, বাঁশরি উঠেছে বাজি। কি পাইনি
তারি হিসাব মিলাতে মনোমোর নহে রাজি, কি পাইনি। একদম বাস্তব কথা। রবীন্দ্রনাথের এই কথা নিয়েই বলা যায়, কি পেয়েছি বা কি পাইনি তার হিসাব কষে লাভ নেই, বরং এগিয়ে চলো। এবং সে এগিয়ে যাওয়ার কথাই রবীন্দ্রনাথ বলেছেন। যুদ্ধ লাগার 2 বছর মাত্র তিনি জীবিত ছিলেন, কিন্তু সেই সময়ের তিনি যে আরও চরম পরিস্থিতি বা পরিণতি, তার দূরদৃষ্টি দেখতে পাচ্ছিলেন, তার সেই চোখ দেখতে পাচ্ছিলেন, তার প্রমাণ তিনি রেখে গেছেন তার রচনাগুলিতে। বিশ্বব্যাপী মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে তিনি যে চরম অস্বস্তির মধ্যে ছিলেন, তার প্রকাশ আমরা তার বেশ কয়েকটি চিঠিতে পাই, যে চিঠিগুলি তিনি লিখেছিলেন তার অনেক কাছের মানুষকে। এবং কি হতে চলেছে আগামী ভবিষ্যৎ এই মানব সভ্যতার, কি সংকটে দাঁড়াতে চলেছে এই মানব সভ্যতা বিশ্বব্যাপী, তার আভাস তিনি দিয়েছিলেন তার এই চিঠিগুলিতে। তার পাশাপাশি বলবো, এই সময়তেই তার বিখ্যাত রচনা সভ্যতার সংকট, কথার মধ্যে থেকে আমরা বুঝতে পারি সেই সংকটময় সভ্যতার যে ছবি, সেটা কিন্তু তিনি ব্যক্ত করেছিলেন তার সভ্যতার সংকটে। তবে এই কথাটা বলা খুব বাঞ্ছনীয়, যেমন এই পরিস্থিতি বা আগামী যে দিন আমাদের মানব সভ্যতার সামনে আসছে বা মানুষের সামনে আসছে, বিশ্বব্যাপী মানুষের সামনে, তার আভাস তিনি দিয়েছিলেন যাতে মানসিকভাবে প্রতিটি মানুষ না তাদের অবস্থানকে দৃঢ় করতে পারে এবং সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার সেই মানসিকতা তৈরি করতে পারে। কারণ তার জন্যই তিনি ছিলেন একমাত্র আমাদের সৈনিক হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ। আবার আসবে গানের পর। বধূ মিছে রাগ করোনা করোনা, বধূ মিছে রাগ করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছে রাগ করোনা করোনা। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি, পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি, মুখে হেসে যাই মনে কেঁদে চাই, সে আমারও নহে ছলনা, বধূ মিছে রাগ করোনা করোনা। দিনে কেরো দেখা দিলে কেরো সুখ, ক্ষণে কেরো তরে শুধু হাসি মুখ, দিনে কেরো দেখা দিলে কেরো সুখ, ক্ষণে কেরো তরে শুধু হাসি মুখ, পলকের পরে থাকে বুক ভরে চির জনমেরও বেদনা, তারি মাঝে কেন এত সাধা সাধি, অবুঝ আধারে কেন মরি কাঁদি, দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা, বধূ মিছে রাগ করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা,
মিছে রাগ করো না, করো না। এই যে পরিস্থিতি, যে মুহূর্ত, যে সময়, এই সময়ে আরো সকলে জানে যে এশিয়াতেও চলছে দীর্ঘস্থায়ী যুদ্ধ, যা চীন এবং জাপানের। এবং জাপানের যে যুদ্ধ উদ্যম, তাকে যুদ্ধ হিসেবে দেখলেন না জাপানের এক কবি নগুচি। শুভময় রয়েছেন স্বাগতম দা, দেবাশিস দা, আমাদের টেকনিশিয়ানস ভাইরা, আপনারা এবং আমি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে। বোঝা তোর ভারী হলেই, বোঝা তোর ভারী হলেই উঠবে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। যুদ্ধর পরিস্থিতি বা যুদ্ধর দামামা বেজেছিল যখন, সেই সময় আমি বলছিলাম বিরতির আগেই যে এশিয়াতেও কিন্তু সেই যুদ্ধের দামামা আমরা দেখি, জাপান এবং চীনে। এই সময়ে জাপানের যুদ্ধ উদ্যমকে সভ্যতার প্রসারের প্রয়াস বলে অভিহিত করলেন জাপানের কবি নগুচি। তিনি বললেন এই যুদ্ধের মধ্যে থেকে সভ্যতার বিকাশ ঘটবে। এবং শুধু বললেন তা নয়, নগুচি এই চিন্তাভাবনাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন রবীন্দ্রনাথকে দিয়ে। তার কারণ তিনি এই যে সমর্থন করলেন যুদ্ধকে, জাপানের যুদ্ধ উদ্যমকে সভ্যতার প্রসারের একটি দিক বললেন, বলে একটি চিঠি লিখলেন রবীন্দ্রনাথকে। বেশ দীর্ঘ চিঠি কিন্তু ছিল সেটি। এবং শুধু চিঠি লেখার জন্য তিনি লিখলেন তা নয়, যাতে তার এই নগুচির এই যে চিন্তাভাবনা, সেটি যাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ সমর্থন করেন, এই অভিপ্সা থেকেই কিন্তু তার এই চিঠি লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথকে। তবে হ্যাঁ, তা বলে বিশ্বকবি রবীন্দ্রনাথকে উত্তর দেননি, নিশ্চয়ই দিয়েছেন, কিন্তু সেই উত্তর সাধারণ উত্তর ছিল না। তিনি এমনই উত্তর দিলেন নগুচিকে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে রইল। সেই ইতিহাসের কথা আমরা বলবো, সেই চিঠির কথা আমরা বলবো, তবে আরেকটি গানের পরে আমরা যাচ্ছি। প্রেম পর্যায়ের গান, প্রিয় গান।
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো। মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধু, মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধু, থাক না এমনি গন্ধে বিধুর, মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উতল আঁচল এলো থেলো চুল দেখেছি ঝড়ের বেলা, গোপনে দেখেছি তোমার তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণী না বলা বাণী নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো, সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো। নগুজি যেমন জাপানের যুদ্ধ উদ্যমকে বললেন সভ্যতার প্রসারের প্রয়াস, এবং এই কথাটির সমর্থনে বিশ্বকবি রবীন্দ্রনাথকে চিঠি লিখে রবীন্দ্রনাথের সমর্থন আদায় করলেন। রবীন্দ্রনাথ তার উত্তরে একটি চিঠি লিখলেন নগুজিকে, যা ইতিহাসে স্মরণীয়। কি লিখলেন তিনি? বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখলেন, কোন দেশের স্বাধীনতা হরণে মানবিক শুভবুদ্ধির পরিচয় নয়,
বোমা বারুদে বিধ্বস্ত করে কোনো দেশের সভ্যতা বিস্তারের চেষ্টা আদিকালের এক অসভ্য রীতি। আপন অভিরুচি সম্মত পথেই প্রত্যেক দেশ আত্মশক্তির পথে পা বাড়াবে, তার অন্যথা পৈশাচিক বর্বরতা স্বরূপ। রবীন্দ্রনাথের এই একটি চিঠিতেই প্রমাণিত, নগুচি যাই বলুন না কেন, তিনি যুদ্ধকে সমর্থন করেন না, করবেনও না, কারণ এই মানব সভ্যতার ধ্বংসাত্মক রূপকে তিনি কখনোই এগিয়ে যাওয়ার বা সভ্যতার প্রসারের অংশ হিসেবে দেখতে নারাজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাই এর তীব্র প্রতিবাদ করলেন। এই পৈশাচিক যে রূপ তাকে তিনি নক্কার জানালেন, ধিক্কার জানালেন। এই নক্কারজনক ঘটনাকে তিনি এই ঘটনা থেকে নিরস্ত থাকতে বললেন সমগ্র বিশ্ববাসীকে। তাই এর উত্তর শুধুমাত্র নগুচির জন্য নয়, বিশ্ববাসীর কাছে এটি একটি বিশাল বড় বার্তা স্বরূপ হয়ে দাঁড়ালো। আসবো আমরা আবারও এটি গানের পর। যদিও মানে এখনো সেভাবে গরমটা লাগছে না এবছর এখনো, তবু একটা গ্রীষ্মের গান না গাইলে তো হয় না গ্রীষ্মকালে। গ্রীষ্মের গান মধ্যদিনের বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে। মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে। মধ্যদিনে কৈশোরে যে সলাজ কানা কানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণী। কৈশোরে যে সলাজ কানা কানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণী, আজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায় মরমরিছে গহন বনে বনে। মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে। মধ্যদিনে যে নৈরাশা গভীর শ্রু জলে ডুবেছিল বিস্মরণের তলে ডুবেছিল। যে নৈরাশা গভীর শ্রু জলে ডুবেছিল বিস্মরণের তলে ডুবেছিল, আজ কেন সেই বনজ্যোতির বাসে উচ্ছ্বসিল মধুর নিঃশ্বাসে। আজ কেন সেই বনজ্যোতির বাসে উচ্ছ্বসিল মধুর নিঃশ্বাসে। সারা বেলা চাপার ছায়ায় ছায়ায় গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে। মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে। মধ্যদিনে রবীন্দ্রনাথ যেমন প্রতিবাদ করেছিলেন, ঠিক সেই সময় অবশ্যই বলতে হয় যুদ্ধ প্রচেষ্টায় বিরোধিতা করেছিলেন তৎকালীন ভারতের সেই নেতারা, অর্থাৎ
প্রতিবাদ করেছিলেন এই যুদ্ধের, এবং প্রতিবাদ করে তারা কিন্তু জেলবন্দি হন। তখন তাদের কণ্ঠ হন বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাদের হয়ে মোক্ষম জবাব দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। তিনি এই কথা বলেন যখন তিনি প্রতিবাদ করেন এই মুহূর্তকালীন অবস্থাতে, তখন তিনি শেষ রোগশয্যাতে, এবং আসন্ন সমাপ্তির মুখে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের এই দৃপ্ত প্রতিবাদ অবাক করে দেয়, চমকে দেয় গোটা বিশ্ববাসীকে, গোটা পৃথিবীকে। অবাক নয়নে দেখেন তারা রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ বলেন, নিজের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দান করেছেন তাদের উদ্দেশ্যে দূর থেকে ঢিল ছোঁড়া মানে সেটি কাপুরুষতারই পরিচয়। অর্থাৎ তিনি দরাজ কণ্ঠে এই স্বাধীনতা সংগ্রামীদের পাশে দাঁড়ান, দরাজ কণ্ঠে তাদের সমর্থন করেন এবং যুদ্ধের বিরোধিতা করেন। আবার আসছি আমরা। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নেড়ে কোনো মতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সে সব কথা ভুলতে হবে আজ। টানরে দিয়ে সকল চিত্ত কায়া, টানরে ছেড়ে তুচ্ছ প্রাণীর মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো, ছুটছে নাকি বিপুল ভবিষ্যৎ
ওই যে তিনি, ওই যে বাহির পথে উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। রবীন্দ্রনাথ কিন্তু একটি কথা বলেইছিলেন যে প্রতিটি দেশ আত্মশক্তির পথে যদি পা বাড়ায় তবেই কিন্তু সভ্যতার সূচনা হয়, তাকেই সভ্যতা বলে। বরং বোমা বারুদের সেই আঘাতে সভ্যতা আনা কখনোই সম্ভব নয়। এবং যারা এই ধরনের চিন্তাভাবনা করে তারা সত্যি পৈশাচিক মানসিকতারই হয়। তাই তিনি যুদ্ধকে কোনোদিনই সমর্থন করেননি। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমার নাম কৌশিক মজুমদার। কোথা থেকে বলছেন কৌশিক বাবু? আমি বেলগাছিয়া দত্তবাগান থেকে বলছি। আচ্ছা, নমস্কার। আজকে আপনাদের যে বিষয়বস্তু সেটি হলো রবীন্দ্রনাথের যে বিশ্ব শান্তি, বিশ্ব মৈত্রী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ রবীন্দ্রনাথ। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথ যে শান্তি চেয়েছেন এবং সেই শান্তিতে শুধু ভারতবর্ষের মৈত্রী সাধন বা ভারতবর্ষের শান্তি সাধন, ভারতবর্ষের মানুষের শান্তি নয়, তার সমগ্র বিশ্বর শান্তির বার্তা তিনি ছড়াতে চেয়েছেন। তার গানের মধ্যে একাধিকবার এই কথা উঠে এসেছে এবং এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথকে আমরা অনায়াসে বিশ্বকবি বলতে পারি। রবীন্দ্রনাথ তো শুধু একজন একটি প্রাদেশিক বা একটি দেশের মানুষ নন, রবীন্দ্রনাথ সমগ্র বিশ্বের, সমগ্র মানব জাতির। তো সেক্ষেত্রে এবং রবীন্দ্রনাথের অনেকগুলো গানে আপনি যদি দেখেন, একটি গান আছে ত্রিলোক্যামোদের উপরে ধ্রুপদাঙ্গে বাঁধা, শান্তি করো গরিসর নীরবধারে, নাথ চিত্ত মাঝে, সুখে দুঃখে সব কাজে। তো সবার মধ্যে সব কাজে এবং রবীন্দ্রনাথ এই বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দিতে চেষ্টা করছে এবং তিনি সক্ষম হয়েছেন। তার মতো মানুষ, ঋষি, তিনি তো ঋষি, তো ন্যাচারালি তার পক্ষে এই বার্তা পৌঁছে দেয়া খুব অনায়াসেই তার লেখনী, তার গান, তার কাব্য, তার কবিতার মধ্যে দিয়ে সম্ভব পৌঁছানো। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ জানতে পারছে যে তাদের জানতে পারছে, মানে এটা আপনাদের যে প্রচেষ্টা সেটা সফল হোক। শুধু তো 25শে বৈশাখ আর 22শে শ্রাবণী রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথকে প্রতিদিন স্মরণ করার, তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার। এবং যিনি গাইছেন শুভময় বাবু, তার কণ্ঠ খুবই বলিষ্ঠ কণ্ঠ, ভালো। এবং যারা বাজাচ্ছেন তারা, আমি অকপটে বলতে পারি যে তারা কলকাতার, মানে ওইখানে বসাটা খুব ভাগ্যের ব্যাপার। কারণ দেবাশিস দা, স্বাগতম দা, এরা কলকাতার প্রথম সারির, মানে আইস ক্লোজড বলা যায় যে তাদের মতো যন্ত্রশিল্পী আর এখন নেই, মানে খুব মুশকিল পাওয়া। এত মার্জিত পরিবেশনা ওদের। স্বাগতম দাস একটা নাম, তাকে আমি বহুদিন ধরে চিনি, দেবাশিস দাও তাই। এবং চালিয়ে যান। এবং আমি বলবো একটি শান্তির গান যদি উনি গান, আমি কয়েকটা বলছি, তোমার কাছে শান্তি যাব না, থাকবে না আমার দুঃখ ভাবনা হলো একটা। যদি না পারেন তো শান্তি করো বরিশন, নিদেন পক্ষে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এখানে ধরা বলছেন, ধরা মানে পৃথিবী। বলছেন না বরিশ বাংলার মাঝে শান্তির বাড়ি, বলছেন না বরিশ ভারত মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। তো আপনারা এই উদ্যোগ খুব স্বাগত, ভালো থাকুন এবং এই আজকের দিন খুব ভালো কাটুক। এবং ধরায় এই যে আমাদের অস্থিরতা চলছে, এটা একমাত্র রবীন্দ্রনাথই কাটাতে পারেন। তাকে আশ্রয় করে বেঁচে থাকা মানুষ ভালো থাকুক, তাকে তিনি আমাদের শেষ আশ্রয়, তিনি আমাদের পরম শান্তি, তিনি আমাদের সমস্ত কিছু, আমাদের অকুলের কুল, অগতির গতি, অনাথের নাথ, পতিতের প্রতি। নমস্কার। ভীষণ ভালো বললেন দাদা, সত্যি।
শান্তিরও বাড়ি তিনি বহুদিন আগেই ঝরিয়ে দিয়েছিলেন এ ধরার বুকে। সেটি আমাদের গ্রহণ যোগ্যতার অভাব বলতে পারি, এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারি যে আমরা সেই শান্তির ধারাকে আমাদের হৃদয়ে স্থান দিতে পারিনি। যাই হোক, সমগ্র অশান্তি দূরে গিয়ে এ ধরা শান্তি হোক বিশ্বকবি রবীন্দ্রনাথের হাত ধরে, এটাই আমরা চাইব। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় বৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় বৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা বাবার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে। তোরা বাবার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে, আমার পুরোই পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে। আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে, আমার পুরোই পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। নির্ভরতার সঙ্গেই বলা যেতে পারে যে রবীন্দ্রনাথ ধীরে ধীরে সাম্যবাদী অনুকূলে তিনি পা বাড়াচ্ছিলেন এবং চলছিলেন সেদিকে। অথচ তার থেকে বয়োকনিষ্ঠ প্রমথ চৌধুরী কি চলতে পেরেছিলেন? না। উদাহরণস্বরূপ বললাম, কারণ তিনি অনেক আগে ভাবতেন। আমরা মানবদরদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও দেখি, সেখানেও কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ চিন্তাভাবনার দিক থেকে এগিয়েছিলেন, কারণ অনেক আগের থেকেই যেন তিনি আমাদের এই বিশ্বকে দেখতে পেয়েছিলেন তার দৃষ্টিভঙ্গির আঙিনাতে, এবং সেই দৃষ্টিভঙ্গি দিয়েই তিনি বিশ্লেষণ করেছিলেন যে এই যুদ্ধ, এই হানাহানি কোন দিকে নিয়ে যেতে পারে আগামী দিনে বিশ্বকে, এবং এটি খুব শীঘ্রই বন্ধ হওয়া জরুরি। এবং এই যুদ্ধ বন্ধ করতে গেলে একটি প্রয়োজনীয়তার জায়গা থাকে, সেটি হচ্ছে মানুষকে জাগরিত করা, তার মনের সেই জোরকে বাড়িয়ে তোলা। তাই সেই আত্মশক্তি জাগরণের কথাই বলেছেন প্রতিটি দেশের ক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ। তার সজাগ এবং সংবেদনশীল মন তাকে চিন্তাভাবনার নিরিখে অনেক অনেক ক্রোশ এগিয়ে রেখেছিলেন আজকের যুগেও, যা একেবারেই আমরা বলতে পারি যুগোপযোগী। আজ এই সময় দাঁড়িয়ে যেমন আমরা তার কথা শুনছি, তার কথা মানছি, কারণ মানতে হবে, শুনতে হবে, কারণ তিনি রচনা করে গেছেন বহু আগে আমাদের এই বিশ্বকে তার
চিন্তাভাবনা, তার দৃষ্টি দিয়ে। এবং এই যে বিশ্বযুদ্ধ, ইতিমধ্যেই তিনি সেই বিশ্বযুদ্ধের আভাসকে মানুষের সামনে তুলে ধরেছিলেন, তার সঙ্গে তাদের আত্মশক্তি জাগরণের কথা বলেছেন, এবং যুদ্ধ যখন শেষ হবে তখন নতুন করে আবার বেঁচে ওঠার সেই জোরও জুগিয়েছিলেন। আজকে আমরা সে ভাবনা চিন্তা নিয়ে চলছি। আবারও আসছি আরেকটি গানের পর। এই কিছুক্ষণ একটা ফোন নিয়ে আমরা আসছি, কারণ অনেক মানুষ, আমাদের বন্ধু ফোন করছেন। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত সুবর্ণা, আমি রাবেয়া বলছি। হ্যাঁ দিদি, নমস্কার। দুর্গাপুর থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রথম বর্ষাতে। অনেকদিন হয়ে আপনাকেও। গেছে, তবু আমি বলছি আর কি। আজকে বলুন যে রাবেয়া দি। যুদ্ধ সম্বন্ধে বলছো, আমি অনেক দূরই চলে গেছে তোমরা যা বলতে, কিন্তু আমি এক কথায় 1 মিনিট সময় নেব। আমি বলতে চাচ্ছি যে রবি ঠাকুর কোন বিপ্লব মানে রবি ঠাকুরের কাছে রক্তপাতের চক্রবর্তী, তার মানসিক ব্যাপারে যে অখণ্ড মানবতা ছিল, সেইগুলো তিনি তাই থেকে বিচলিত হতে পারছিলেন না। হ্যাঁ, তো তাই এই যে আধুনিক সভ্যতা বা এই যে আজকে বিশ্বযুদ্ধ বলছে, তা আমরা যেটুকু মানে আছে কোনো, আমি তাই থেকেই বলছি যে তিনি তো মানবতার পূজারই তো কলম ধরেছিলেন যুদ্ধের বিজয়ে, কারণ তার কাছে যুদ্ধ ছিল একটা চক্রবর্তী, রক্তপাত। তো মহাদেশ, দেশ, জাতি, ধর্ম, বর্ণ, পৃথক সকল মানুষের কাছে কিন্তু তিনি লিখেছিলেন যে বিশ্বযুদ্ধ সম্বন্ধে প্রথম সকল তার জন্য বলেছিলেন যে মানুষের যে দারিদ্র, নিরক্ষরতা, সংকট কিভাবে প্রবাহিত হচ্ছে, কিন্তু যখনই কোনো শতাব্দীর পর যখন এই যুদ্ধ লাগবে, তখন কি মানুষ নীরব দর্শকের ভূমিকা অবলম্বন করবেন? কখনই। তো সেই উদ্দেশ্যে তিনি যেভাবে কলম ধরেছিলেন, তাদেরকে আমার এখন তো রবি ঠাকুরকে একদমই আমাদের প্রয়োজন, সামনে রেখে কথা বলতে যাবে। আর একটা হচ্ছে কি, এই যে শাসক গোষ্ঠী, বিশেষ ছাত্র গোষ্ঠী যে আমাদের উপর করেছে অন্যায়, সকলেই জানে, সেটা তো নিয়ে আলোচনা করছে। তা তাদের লালজুজুভীতি বা বেশ একটা কঠোরতার জন্য ভারতীয় সংবাদপত্রগুলো যেভাবে বিশ্লেষণ করেছিলেন, তার বিরুদ্ধেও তিনি কলম করেছিলেন। তোমাদের সময় নেই না, এত আলোচনা এখানে করা যায় না। বিরাট বিরাট তথ্য এটা। বিশ্বযুদ্ধের যেদিন কি লিখেছিলেন যুদ্ধের বিষয়ে, আর বিশ্বযুদ্ধ তো আলাদাই একটা। বিরাট করছে, যেটা আমি এখন বলার সময় নেই। তবে আমি যতদূর জানছি যে রক্ত দূষিত হয়ে উঠলে যে ফোড়াটা ওঠে, সেই ফোড়াটা গালবার জন্য এখন আমাদের রবি ঠাকুরটা বিশেষভাবে প্রয়োজন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর গানের জন্য বলতে খুবই ভালো হচ্ছে। আর আমাদের দেবাশীষ স্বাগতমরা পিছনে ক্যামেরার যারা আছেন, তাদের তো আগে ধন্যবাদ জানাবো না, তারা যেন আরো বড় হোক, সুস্থ থাকুক, তবে এই অনুষ্ঠানটা চালু হবে যে আমাদের সামনে যারা আনছে। হ্যাঁ, অনেক 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 শুভেচ্ছা, অনেক বড় হন, অনেক উন্নতি কামনা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাবেয়া দি, অনেকদিন বাদে খুব ভালো লাগলো। এবং সকলের জন্য শুভেচ্ছা দিলেন, এবং একটা খুব ভালো কথা বললেন যে সুস্থ থাকুন যাতে এগিয়ে যায় অনুষ্ঠানটা। এটা খুব দামি কথা। অনেক ধন্যবাদ। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, আমি বিপুল অধিকারী বলছিলাম দুর্গাপুর থেকে। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। নমস্কার নমস্কার সবাইকে। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, এই বলার কোনো অপেক্ষাই রাখে না। আর আপনার যা বক্তব্য যেভাবে তুলে ধরছেন, উই আর অলরেডি স্যাচুরেটেড উইথ অল দিস থিংস। এই দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা 2টো বোম ফেলে দিল হিরোশিমা নাগাসাকিতে, এবং আবার দেখুন আবার রিসেন্টলি ওই পরিস্থিতি ইজ গোয়িং টু বি হ্যাপেন। কারণ ওদিকে নর্থ কোরিয়া আর ট্রাম্প যে আরম্ভ করেছে নিউক্লিয়ার ওয়ার টাইপের। যাই হোক, খুব ভালো লাগছে। এখন শুভময় বাবু তো অসাধারণ গাইছেন, যেমন গায়ক আর তেমন আপনার অ্যাঙ্কারিং। আর দেবাশিস বাবু আর স্বাগতম বাবু তো কোনো কথাই নেই। আপনার শুভম বাবুকে আমি একটা গান আমি রিকোয়েস্ট করছি, ভেরি ভেরি কনটেক্সট টাইপের। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, মানুষের যাতে শুভ বুদ্ধির উদয় হয়, এই জন্য আই থিঙ্ক আমার মনে হয় এই গানটা খুব প্রাসঙ্গিক হবে। একদম বাস্তব কথা বলেছেন বিপুলদা, শেষের দিকে প্রায়, কিন্তু এই গানের কথাটা বলাটা আমার মনে হয় অনুষ্ঠানটাকে আরো সুন্দর করলো। বিপুলদা অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা গানে চলে যাই। ওই কিছুক্ষণ আগে এক ভদ্রলোক বলছিলেন না যে সমগ্র ধরার কথা রবীন্দ্রনাথ বলেছেন, শুধু বাংলা বা ভারত না। তেমন একটি দেশাত্মবোধক গান, এটা সমগ্র বিশ্ব মায়ের কথা যেখানে বলেছেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে
তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।